25শে জুলাই 2007 ভারতের রাষ্ট্রপতি ভবন থেকে বিদায় নিচ্ছেন এক রাষ্ট্রপতি। তার মেয়াদ শেষ হয়েছে। স্বাভাবিকভাবেই নিয়ম অনুসারে এতদিন তার সমস্ত ব্যবহৃত জিনিসপত্র, তার সয় সম্পত্তি সবকিছু তার নতুন ঠিকানায় পৌঁছে দেওয়াটাই নিয়ম। কিন্তু এই খর্বকায় আত্মভোলা মানুষটার সম্পত্তি বলতে বেরোলো অনেক বই আর একটা ছোট্ট সুটকেসের মধ্যে কয়েকটা জামা কাপড়, তার নিত্য ব্যবহৃত জিনিসপত্র আর একটা বীণা। ব্যাস এতটুকু। 5 বছর ভারতের সর্বোচ্চ পদে থেকে রাজসুখ ভোগ করার সুযোগ পেয়েও মানুষটার মধ্যে কোনো পরিবর্তন হয়নি। যেদিন রাষ্ট্রপতি ভবনে তিনি ঢুকেছিলেন সেদিন তার হাতে ছিল একটাই সুটকেস, বীণা আর বই। বেরোনোর সময় সেই একই জিনিস। রাষ্ট্রপতি থাকাকালীন তার উপার্জন করা সমস্ত অর্থ, সমস্ত উপহার, দামি দামি সামগ্রী দান করে দিয়ে এসেছেন রাষ্ট্রপতি ভবনের মিউজিয়ামে আর গরিব অসহায় শিশুদের শিক্ষার উন্নতির জন্য। ভারতবর্ষের রাষ্ট্রপতি এই বিষয়টা নিয়ে আলোচনা খুব একটা আমরা করি না। কোন রাষ্ট্রপতি দেশের জন্য কি কাজ করে গিয়েছেন সেটাও কিন্তু ভীষণই ধোঁয়াশায় ঢাকা। কিন্তু এমন একজন রাষ্ট্রপতি ভারতবর্ষে এসেছিলেন যার নাম ভারতবর্ষ যতদিন থাকবে ততদিন সবাই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। কারণ তিনি বুঝিয়ে দিয়ে গিয়েছিলেন শুধুমাত্র নাম, যশ, অর্থ, প্রতিপত্তি থাকলেই হয় না। ক্ষমতার শীর্ষে পৌঁছেও একজন মানুষ কতটা সাধারণ আর ভালো মানুষ থাকতে পারেন। সাধারণের ধরাছোঁয়ার থেকে বেরিয়ে যাওয়ার পরেও সাধারণ মানুষের মধ্যে মিশে থাকতে পারেন। আজকে বলবো সেই রকমই একজন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের কথা। ভারতের শ্রেষ্ঠ রাষ্ট্রপতি কে বলুন তো? এ নিয়ে কোনো তর্ক থাকতেই পারে না আমি মনে করি। 1947 সাল থেকে 2025 পর্যন্ত মোট 15 জন রাষ্ট্রপতি হয়েছেন। এই দীর্ঘ রাষ্ট্রপতিদের তালিকায় যেমন ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদের মতন স্বাধীনতা সংগ্রামী রাজনীতিবিদ, তেমনই ছিলেন ডক্টর জাকির হোসেনের মতন খ্যাতনামা পণ্ডিত ব্যক্তি। আবার তার মধ্যে ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের মতন দার্শনিক। অনেক রাষ্ট্রপতিকে নিয়ে আবার বিতর্কও রয়েছে। অনেকে বলেন শুধুমাত্র রাজনৈতিক দল করার জন্যই তারা নাকি রাষ্ট্রপতি হতে পেরেছিলেন, তাদের রাষ্ট্রপতি হওয়ার মতন যোগ্যতা ছিল না। কিন্তু এইসব বিতর্কে না গিয়েও একটা কথা বলাই যায়, ভারতের রাষ্ট্রপতিদের যে লম্বা লিস্ট, সেখানে বহু যোগ্য, শিক্ষিত, দেশপ্রেমিক মানুষেরা ছিলেন এবং তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ যদি বলা হয় তবে একজন মানুষের ছবি আমাদের সামনে ফুটে উঠবে, আর সেটা উঠতেই বাধ্য। তিনি হলেন আবুল পাকির জয়নুল আবেদিন আব্দুল কালাম। নিশ্চয়ই এই নামটা শুনে একটু অবাক হচ্ছেন, কারণ এই মানুষটিকে তো আমরা বিজ্ঞানী এপিজে আব্দুল কালাম বলেই চিনি। জীবনের চরম দারিদ্রতা এবং সমস্ত প্রতিকূলতাকে হারিয়ে কিভাবে মানুষ এগিয়ে যেতে পারে, কিভাবে জীবনের সমস্ত রকম বাধা বিঘ্নকে একে একে চ্যালেঞ্জ জানাতে হয়, আবার সেই প্রতিকূলতার মধ্যে দাঁড়িয়েও মানুষ কিভাবে মানবিক থাকে, সে অমানবিক হয়ে যায় না। শিক্ষা, সংস্কৃতি, জ্ঞান, দেশপ্রেম সবকিছু শিখরে দাঁড়িয়ে মানুষের মাথা নত থাকে মাটির দিকে। সেটাই দেবতুল্য মহামানব এপিজে আব্দুল কালামকে দেখলেই বোঝা যায়। কালাম স্যার শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর গর্ব। সমস্ত ভারতবর্ষ যাকে নিয়ে গর্ব করে বলতে পারে আমাদের একজন আব্দুল কালাম আছেন। সেই রকমই একজন মানুষ ছিলেন এপিজে আব্দুল কালাম। ভারতবর্ষের রাষ্ট্রপতি হওয়া এপিজে আব্দুল কালামের জন্য বড় কথা নয়, বরং ভারতবর্ষ এপিজে আব্দুল কালামের মতন মানুষকে রাষ্ট্রপতি পেয়েছিলেন বলে ধন্য হয়েছিল। তার কারণ রাষ্ট্রপতি থাকার পরেও তিনি ঠিক ততটাই সাধারণ ছিলেন যেমনভাবে একজন গরিব মাঝির ছেলে হিসাবে দিন যাপন করতেন তার ছোটবেলায়। একদমই রাষ্ট্রপতি হয়েও তিনি এইভাবেই দিন কাটাতেন। বহু মানুষ যারা কালাম স্যারের সংস্পর্শে এসেছেন তাদের জীবন পাল্টে গিয়েছে। আবার সারা ভারতবর্ষ এই মানুষটার জন্যই বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড়াবার সুযোগ পেয়েছিল। এই এপিজে আব্দুল কালামই দেখিয়ে দিয়ে গিয়েছিলেন কিভাবে মানুষ তার ইচ্ছা শক্তি দিয়ে সমস্ত বাধাকে জয় করে একজন শ্রেষ্ঠ মানুষ শুধু নয়, একজন ভালো মানুষ হয়ে উঠতে পারেন। শ্রেষ্ঠ তো অনেকেই হয়, শিক্ষিত জ্ঞানীও অনেকে হয়, কিন্তু ভালো মানুষ কজন হতে পারেন? এপিজে আব্দুল কালাম ছিলেন একজন প্রকৃত ভালো মানুষ, যা আজকালকার দিনে বিরল, ক্রমশই কমে যাচ্ছে। আজকে আপনাদের বলবো একজন প্রকৃত ভালো মানুষের গল্প। নমস্কার, আই এম বোসের আবারও একটা নতুন ভিডিওয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুনাল বোস। রামেশ্বরম মন্দিরে সারাদিন হিন্দু তীর্থযাত্রীদের ভিড়, এবং সেই তীর্থযাত্রীদের যেতে হয় নৌকো পেরিয়ে। একটা ছেলে তাদেরকে নৌকো পার করে দেয়। বাবার সাথে সকাল থেকে রাত পর্যন্ত নদীতে প্রাণপণ খাটতে হয় এই ছোট্ট ছেলেটাকে, না হলে যে ঘরে তার দুবেলা দুমুঠো খাওয়ার জুটবে না। এই গরিব ছেলেটার দু চোখে স্বপ্ন,
একদিন মাথা তুলে দাঁড়াবে, সারা পৃথিবীর কাছে, সারা দুনিয়ার কাছে শ্রেষ্ঠ মানুষ হিসেবে নিজেকে তুলে ধরবে আর তার দেশের জন্য কিছু করবে। হ্যাঁ, ঠিক এভাবেই শুরু হয়েছিল ভারতের মিসাইল ম্যান এপিজে আব্দুল কালামের জীবন। 1931 সালের 15ই অক্টোবর বৃহস্পতিবার ব্রিটিশ ভারতের মাদ্রাজ প্রেসিডেন্সির রামেশ্বরমের একটি তামিল মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন কালাম স্যার। তার বাবা আবুল পাকির জয়নুল আবেদিন ছিলেন নৌকার মাঝি এবং স্থানীয় মসজিদের ইমাম। মা আশিয়াম্মা ছিলেন গৃহবধূ। তার বাবা রামেশ্বরম এবং ধনুষ্করীর মন্দিরে হিন্দু তীর্থযাত্রীদের নৌকোয় পারাপার করাতেন। কালামের পরিবার ছিল অত্যন্ত গরিব। প্রতিদিন দুবেলা দুমুঠো ভালো করে খাওয়া জুটত না ওই ছোট্ট ছেলেটার। অল্প বয়স থেকেই পরিবারের ভরণ পোষণের জন্য তাকে কাজ শুরু করতে হয়েছিল। স্কুলের পড়াশোনা শেষ করার পর বাবাকে সাহায্য করার জন্য তাকে সংবাদপত্রে লেখালেখি শুরু করতে হয়েছিল। স্কুলে তিনি ছিলেন সাধারণ মানের একজন ছাত্র, কিন্তু তার শেখার ইচ্ছা ছিল তীব্র। ঘন্টার পর ঘন্টা তিনি পড়াশুনো করতেন আর অঙ্ক কষতেন। সেই সময় স্কুলের অন্য ছেলেরা যখন অনেক সুযোগ সুবিধার মধ্যে দিয়ে পড়াশুনো করছে, তখন কালাম স্যারের বই কেনার মতন পয়সা ছিল না। উঁচু ক্লাসের ছেলেদের ফেলে দেওয়া বই আর ক্যালেন্ডার কেটে তৈরি করা খাতায় তিনি অঙ্ক কষতেন। সারাদিন হাড় ভাঙা খাটুনি আর রাতের বেলা হ্যারিকেনের আলোয় পড়াশুনো করা। লক্ষ্য ছিল একটাই, মাথা নিচু করে শিখবেন আর একদিন সারা পৃথিবীর সামনে মাথা উঁচু করে দাঁড়াবেন। শুধু নিজে দাঁড়াবেন না, তার সঙ্গে মাথা উঁচু করে দাঁড় করাবেন তার দেশকে, তার প্রিয় মাতৃভূমি ভারতবর্ষকে। রামনাথপুরম সোয়ার্টস ম্যাট্রিকুলেশন স্কুল থেকে পাশ করার পর কালাম স্যার তিরুচিরাপল্লীর সেন্ট জোসেফস কলেজে ভর্তি হয়েছিলেন। 1954 সালে সেই কলেজ থেকেই পদার্থবিজ্ঞানে গ্র্যাজুয়েট হন। ফিজিক্স নিয়ে পড়ার উৎসাহ কালাম স্যার হারিয়ে ফেলেছিলেন এবং এর কারণ ফিজিক্সের মধ্যে তিনি তার মনের রসদ খুঁজে পেতেন না। সেই সময় তাকে ডাকছিল মহাকাশ। 1955 সালে তিনি মাদ্রাজে চলে আসেন। মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে তিনি এরোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে স্টাডি করতে শুরু করেন। একটা ক্লাস প্রজেক্টের কাজ করার সময় শিক্ষা প্রতিষ্ঠানের ডিন তার কাজে প্রগ্রেস না দেখে অসন্তুষ্ট হন। কালাম স্যার মাঝে মাঝে নিজের মধ্যে নিজে হারিয়ে যেতেন। সারাদিন বিজ্ঞানের বিভিন্ন রকম বই পড়তেন আর অঙ্ক কষতেন। অঙ্ক ছিল তার ভীষণ মনের প্রাণের একটা সাবজেক্ট। ডিন দেখলেন এ তো মহাবিপদ, পড়ার বইপত্র যদি ভালো করে না পড়েন তাহলে ক্যারিয়ার তৈরি হবে কি করে, আর পরীক্ষায় বা পাশ করবেন কি করে। তাই তিনি কালাম স্যারকে ভয় দেখান, 3 দিনের মধ্যে কাজ শেষ করতে না পারলে তার বৃত্তি বাতিল করে দেয়া হবে। কালাম স্যার 3 দিনেই কাজ শেষ করে দিলেন। তা দেখে ডিন খুশি হয়েছিলেন। পরে তিনি কালাম স্যারকে লিখেছিলেন, আমি তোমাকে চিন্তায় ফেলে দিয়েছিলাম, তোমাকে এমন সময়ের মধ্যে কাজ শেষ করতে বলেছিলাম যা করা খুব শক্ত। পরীক্ষায় পাস তো করে গিয়েছিলেন, কিন্তু ভালো নম্বর না থাকায় তিনি অল্পের জন্য ফাইটার পাইলট হতে পারেননি। সেই পরীক্ষায় ভারতীয় বিমান বাহিনীর 8 জন কর্মীর দরকার ছিল। তিনি পরীক্ষায় 9ম হয়েছিলেন, তাই তার ভাগ্যে আর সেই চাকরি জোটেনি। কিন্তু এতে আর 5 জনের মতন ভেঙে পড়েননি কালাম স্যার, কারণ তিনি প্রতিদিন স্বপ্ন দেখতেন আর সেই স্বপ্নকে সত্যি করে তোলবার জন্য নিজে অক্লান্ত পরিশ্রম করতেন। হ্যাঁ, ঠিক এই মন্ত্র জীবনে নিয়ে এসেছিল সাফল্য। শুধু তার একার সাফল্য নয়, কারণ নিজের সাফল্য পেয়ে খুশি থাকবেন এমন স্বার্থপর মানুষ এপিজে আব্দুল কালাম ছিলেন না। এসেছিল সারা ভারতবর্ষের সাফল্য। কিভাবে, এবার সেটাই বলবো আপনাদের। 1960 সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর ভারতীয় ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন মানে DRDO অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্টে একজন বিজ্ঞানী হিসাবে যোগদান করেন। এই প্রতিষ্ঠানে প্রথম তিনি একটা ছোট্ট হোভারক্রাফটের নকশা তৈরি করে তার কর্মজীবন শুরু করেছিলেন। কালাম স্যার ভারতীয় জাতীয় মহাকাশ গবেষণা কমিটিতে প্রখ্যাত মহাকাশ বিজ্ঞানী ডক্টর বিক্রম সারাভাইয়ের আন্ডারে কাজ করতেন। তখন ভারতবর্ষে পণ্ডিত জওহরলাল নেহরুর সময়কাল। গান্ধীজির অহিংসা মন্ত্রে বিশ্বাসী কংগ্রেস নেতারা কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না যে পরমাণু বিজ্ঞান বলেও কিছু একটা আছে। তাদের মনে হতো এগুলো সবই ধ্বংসাত্মক কাজকর্ম। এদিকে সারা পৃথিবীতে তখন চলছে পরমাণু নিয়ে নিত্য নতুন গবেষণা, স্পেস সায়েন্স নিয়ে সারা বিশ্বের তুমুল আলোড়ন। সারা বিশ্বের বিজ্ঞানের এই মহাযজ্ঞ থেকে ভারতবর্ষ কি দূরেই থেকে যাবে? এই চিন্তা পাগল করে তুলেছিল কালাম স্যারকে। সারাদিন বই পড়তেন এবং নিজের চেষ্টায় নিজের ছোট্ট ল্যাবরেটরিতে গবেষণা করে যেতেন আর ভাবতেন কিভাবে ভারতবর্ষকে পরমাণু গবেষণায় একদম টপে নিয়ে যাওয়া যায়। জওয়াহরলাল নেহরুর মৃত্যুর পর লাল বাহাদুর শাস্ত্রীর যুগ।
একটু একটু করে ভারতীয় নেতাদের মত বদলাতে শুরু করেছিল পরমাণু গবেষণা নিয়ে। 1968 সালে আব্দুল কালাম ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন মানে ইসরো সেখানে বদলি হয়েছিলেন। সেখানে তিনি ভারতের স্যাটেলাইট লঞ্চ ভেহিকল বা SLV-3 এর প্রজেক্ট ডিরেক্টর ছিলেন, যেটা 1980 সালের জুলাইয়ে রোহিণী স্যাটেলাইটকে পৃথিবীর কক্ষপথে স্থাপন করেছিল। কালাম স্যার 1965 সালে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে স্বাধীনভাবে একটা রকেট প্রকল্পের কাজ শুরু করেছিলেন। না, সরকার থেকে কোনো সাহায্য তিনি পাননি। নিজের সামান্য স্যালারি থেকে পয়সা বাঁচিয়ে ভারতবর্ষের জন্য একটা স্বপ্ন দেখেছিলেন। সারা দিন নিজের চাকরিতে হাড় ভাঙা খাটুনি, তারপর বাড়ি ফিরে এসে রকেট সায়েন্স নিয়ে দেশের জন্য রাজপথ খুলে দেওয়ার কাজ। এমন সাধনা হয়তো কালাম স্যারই একমাত্র পারতেন। 1965 সাল থেকে নিজের চেষ্টা করে গেছেন একটু একটু করে। কোনো সরকারি স্বীকৃতি নেই, কোনো অর্থ নেই, কোনো লাভ লোকসানের হিসাব নেই। অবশেষে এলো সাফল্য, সরকারি স্বীকৃতি পেলেন। 1969 সালে তিনি সরকারের অ্যাপ্রুভাল পেয়েছিলেন এবং আরও কয়েকজন সহযোগী বিজ্ঞানীকেও পেয়েছিলেন। এক্ষেত্রে বিক্রম সারাভাইয়ের নাম অবশ্যই বলতে হয়। এবার কাজ শুরু হলো একেবারে রকেটের গতিতে। অর্থ না থাকলে কি হবে, তার মধ্যে ছিল অসম্ভব মেধা, পরিশ্রম করার অসম্ভব ক্ষমতা আর মানসিক জেদ। সেই 1963 থেকে 64 সালে নাসার ল্যাংলি রিসার্চ সেন্টার, গডার্ড স্পেস ফ্লাইট সেন্টার এবং ওয়ার্ল্ডস ফ্লাইট ফ্যাসিলিটি পরিদর্শন করতে গিয়েছিলেন। সেই অভিজ্ঞতাকেই এবার ব্যবহার করতে শুরু করলেন নিজের কাছে। তিনি 1970 থেকে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল বা PSLV এবং SLV-3 বানানোর চেষ্টা করছিলেন। তিনি এই কাজেও সাফল্য পেয়েছিলেন। 1970 সাল থেকে লেগে থেকে সফলতা কিন্তু এসেছিল 1989 সালে। আর এই দীর্ঘদিন নিজের সব কিছুকে সঁপে দিয়েছিলেন ভারতবর্ষের বিজ্ঞানের উন্নতির জন্য। কিন্তু তার জন্য নিজের মনকে ক্ষুদ্র গণ্ডির মধ্যে আবদ্ধ করে ফেলেননি। সবসময় বই নিয়ে বসে থাকতেন কালাম স্যার। শুধু কি বিজ্ঞান বা অঙ্ক, তা নয়, তার সাথে চলত সাহিত্য, সঙ্গীত, দর্শন, নৃতত্ত্ব, আইন, ভাষাতত্ত্ব নিয়ে তার গভীর পড়াশোনা। ভাবলে অবাক হবেন, একজন হিন্দুর থেকেও ভালো হিন্দু ধর্মের জ্ঞান ছিল তার। বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারত, গীতা ছিল তার কণ্ঠস্থ। বাইবেল, কোরআন, জিন্দাবেস্তা, ত্রিপিটক, পৃথিবীর প্রায় সমস্ত ধর্মগ্রন্থগুলো তিনি গুলে খেয়েছিলেন। বিশ্বাস করতেন ঈশ্বরে, কিন্তু সেই ঈশ্বর হিন্দু, মুসলমান, খ্রিস্টানের ঈশ্বর নয়, মানুষের ঈশ্বর, মানবতার ঈশ্বর। তাই জন্য প্রতিদিন কালাম স্যার যেমন নামাজ পড়তেন, আবার সেই সঙ্গে তিনি গীতা পাঠও করতেন, বাইবেলও পড়তেন। তার হাতের বীণায় যখন তিনি প্রাচীন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের ধুন তুলতেন, মনে হতো মা সরস্বতীর বরপুত্র যেন বীণা বাজাচ্ছেন। সত্যি এমন ধরনেরই মানুষ ভারতবর্ষে হয়তো 1000 বছরে একবার জন্মান। কালাম স্যারকে টার্মিনাল ব্যালিস্টিক রিসার্চ ল্যাবরেটরির প্রতিনিধি হিসাবে দেশের প্রথম পারমাণবিক পরীক্ষা স্মাইলিং বুদ্ধ দেখার জন্য রাজা রামান্না আমন্ত্রণ জানিয়েছিলেন। দেখতে দেখতে তন্ময় হয়ে গিয়েছিলেন কালাম স্যার। উনিও তো ঠিক এইভাবেই ভাবছিলেন, ভারতবর্ষ ঠিক এভাবেই পারমাণবিক উন্নতি করবে, এটাই তো তার স্বপ্ন ছিল। স্মাইলিং বুদ্ধা কালাম স্যারকে তার স্বপ্নকে সার্থক করার নতুন দিশা দেখিয়েছিল। 1970-এর দশকে কালাম স্যার দুটো পারমাণবিক প্রজেক্ট ডেভিল এবং ভ্যালিয়েন্টও পরিচালনা করেছিলেন, যার লক্ষ্য ছিল সফল SLV প্রোগ্রাম প্রযুক্তি ব্যবহার করে ব্যালিস্টিক মিসাইল তৈরি করা। কালাম স্যারের প্রজেক্টকে সফল করার জন্য প্রচুর বাজেটের প্রয়োজন ছিল, কিন্তু মন্ত্রিসভার কোনো মন্ত্রী রাজি ছিলেন না এই কাজে এত বাজেট বরাদ্দ করার বিষয়ে। ইন্দিরা গান্ধী কালাম স্যারের গুরুত্বের কথা বুঝতে পেরেছিলেন, তাই গোপনে আলাদা ফান্ডের ব্যবস্থা করে দিয়েছিলেন। আর কালাম স্যার মন্ত্রিসভাকে রাজি করিয়েছিলেন যেন পুরো বিষয়টা গোপন রাখা হয়, যাতে পৃথিবীর অন্যান্য ভারত বিরোধী দেশের কাছে ভারতের এই গোপন গবেষণার বিষয়ে কোনো তথ্য ফাঁস না হয়ে যায়। তার গবেষণা এবং লিডারশিপ 1980-র দশকে তাঁকে দারুণ খ্যাতি এবং মর্যাদা এনে দিয়েছিল। এরপর সরকার তার পরিচালনায় একটা নতুন প্রজেক্ট শুরু করেছিলেন। প্রজেক্টে ছিলেন কালাম স্যার এবং ডক্টর VSR অরুণাচলম, যিনি একজন ধাতুবিদ এবং প্রতিরক্ষা মন্ত্রীর বৈজ্ঞানিক অ্যাডভাইজার ছিলেন। তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী R ভেঙ্কটরামনের পরামর্শে কাজ করেছিলেন তারা। কালাম স্যার বলেছিলেন, একের পর এক পরিকল্পিত প্রজেক্ট না করে একটাই বড় প্রজেক্ট নেওয়া উচিত, তাতে টাকা অনেক বাঁচবে এবং সেই বড় প্রজেক্টটা সফল হলে ভারতবর্ষের সাফল্য অনেক বেশি হবে। ইন্টিগ্রেটেড গাইডেড মিসাইল ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা IGMDP এই নামে মিশনের জন্য
3.88 বিলিয়ন ইন্ডিয়ান মানি বরাদ্দের জন্য মন্ত্রিসভার অ্যাপ্রুভাল পাওয়ার ক্ষেত্রে আর ভেঙ্কটরামন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং কালাম স্যারকে চিফ এক্সিকিউটিভ হিসাবে নিয়োগ করেছিলেন। সাফল্য এনে দিয়েছিলেন কালাম স্যার। তৈরি হয়েছিল অগ্নি এবং পৃথ্বী। অগ্নি হলো একটা মধ্যবর্তী রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল এবং পৃথ্বী সারফেস টু সারফেস মিসাইল। এই দুটো ছাড়াও মিশনের অধীনে অনেকগুলো মিসাইল তৈরিতে কালাম স্যার একটা প্রধান ভূমিকা পালন করেছিলেন। প্রচুর সমালোচনা হয়েছিল। অনেকে প্রশ্ন তুলেছিলেন, মিসাইল তৈরি করে কি হবে? ভারতের মানুষ খেতে পাচ্ছে না, সেই ভাত দে। এই মার্কা যুক্তির লোকেরা অনেক রকমের বাধা সৃষ্টি করেছিলেন, কিন্তু লক্ষ্যে স্থির আব্দুল কালাম স্যার দেখতে পাচ্ছিলেন ভারতের উজ্জ্বল ভবিষ্যৎকে। তাই কোনো বাজে কথায় কান না দিয়ে সব সময় এগিয়ে গিয়েছেন সামনের দিকে। একটু একটু করে উঠে দাঁড়াচ্ছিল ভারত। বিভিন্ন ইউরোপের দেশগুলো যারা এতদিন ভারতকে নিচু নজরে দেখত, এবার ভারতের অভাবনীয় বৈজ্ঞানিক সাফল্য সেখানে তাদেরকেও অবাক করেছিল। অন্যদিকে ভারতের চিরশত্রু মৌলবাদী পাকিস্তান বুঝতে পেরেছিল ভারত এবার আত্মরক্ষার জন্য প্রস্তুত। আর ভারতের অসহায় মানুষকে খুন করা যাবে না। তার কারণ ভারতবর্ষের সামনে এবার এসে দাঁড়িয়েছেন ভারত মাতার বীর সন্তান আব্দুল কালাম। কালাম স্যারকে 1992 জুলাই থেকে 1999 ডিসেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রীর প্রধান সায়েন্টিফিক অ্যাডভাইজার এবং ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন মানে DRDOর সেক্রেটারির দায়িত্ব দেওয়া হয়েছিল। ভারতকে অভূতপূর্ব সাফল্য এনে দিয়েছিলেন কালাম স্যার। এই সময়ের মধ্যে পোখরান-2 পারমাণবিক পরীক্ষার কন্ডাক্ট হয়েছিল, যেখানে তিনি একটা বড় ভূমিকা পালন করেছিলেন। আমেরিকা যখন ভারতের উপর কড়া নজর রাখছে, কোনোভাবেই যেন ভারত পারমাণবিক বিজ্ঞানে উন্নতি করতে না পারে, তাদের দৃষ্টি এড়িয়ে ছদ্মবেশে অনেক প্রতিকূলতার মধ্যে বিজ্ঞানীদের কাজ চালিয়ে যেতে হয়েছিল। কিন্তু সমস্ত রকম প্রতিকূলতাকে হারিয়ে শেষ হাসিটা হেসেছিলেন কালাম স্যার। এই সময় বিজ্ঞানী রাজা গোপাল চিদম্বরমের সাথে প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছিলেন কালাম স্যার। তার প্রচণ্ড বুদ্ধিমত্তা আর সাহস আমেরিকান গোয়েন্দাদের চোখে ধুলো দিয়ে ভারতকে এনে দিয়েছিল সাফল্য। সারা পৃথিবী কালাম স্যারকে একজন শ্রেষ্ঠ পরমাণু বিজ্ঞানী হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছিল। শুধু কি পরমাণু বিজ্ঞানী, দেশের যে অবস্থা থেকে, যে গরিব ঘর থেকে নিজে উঠে এসেছিলেন, তাদের উন্নতির জন্য সব সময় ভেবেছেন কালাম স্যার। নিজের বেশিরভাগ রোজগারকে তিনি দেশের বিভিন্ন বিজ্ঞান কেন্দ্র আর স্কুলে দান করে দিয়ে গিয়েছেন। আর একটাই স্বপ্ন, ভারতবর্ষের গরিব ঘরগুলোর থেকে হাজার হাজার ছেলেমেয়েরা একদিন বিজ্ঞানে দেশের মুখ উজ্জ্বল করবে। তার এই ধরনের সমাজসেবামূলক কাজের একটা নজির হল 1998 সাল। কার্ডিওলজিস্ট সোমা রাজুর সাথে কালাম স্যার একটা কম দামের করোনারি স্টেন্ট তৈরি করেছিলেন, যার নাম দিয়েছিলেন কালাম রাজু স্টেন্ট। 2012 সালে এই জুটি গ্রামীণ এলাকায় স্বাস্থ্যসেবার জন্য একটা শ্রমসাধ্য ট্যাবলেট কম্পিউটার ডিজাইন করেছিলেন, যার নাম দেওয়া হয়েছিল কালাম রাজু ট্যাবলেট। বিভিন্ন গ্রামীণ এলাকায় যেখানে সভ্যতার আলো পৌঁছয়নি, সেই সব জায়গাতেও স্কুল এবং স্বাস্থ্যকেন্দ্র তৈরিতে নিজেদের সমস্ত অর্জিত টাকা ঢেলে দিয়েছিলেন কালাম স্যার। সারা পৃথিবী যার কাছে মাথা নোয়ায়, তিনি থাকতেন অত্যন্ত সাধারণভাবে, খেতেন সাধারণ খাবার এবং নিজের জামা কাপড় তিনি নিজেই রোজ পরিষ্কার করতেন। নিজের বইয়ের আলমারি নিজেই পরিষ্কার করতেন। বই কেনা ছাড়া আর কোনো নেশা ছিল না তার। কয়েক লক্ষ বইয়ের মালিক এই মানুষটা সারাদিন ডুবে থাকতেন বিভিন্ন রকমের বইয়ের জ্ঞান সমুদ্রে। সংসার ধর্ম করেননি তিনি, সারা জীবন ব্যাচেলার। সংসারে থেকেও এক সন্ন্যাসী আব্দুল কালাম। প্রত্যেকটা মানুষের জীবনে একটা টার্নিং পয়েন্ট থাকে। স্যার আব্দুল কালামের জীবনে এই টার্নিং পয়েন্টের বছরটা ছিল 1998 সাল। ভারতের প্রধানমন্ত্রী তখন মাননীয় অটল বিহারী বাজপেয়ী। অটলজি কিন্তু আসল হিরে চিনতে ভুল করেননি। তাই অটল কালাম জুটির হাত ধরে ভারতবর্ষ নতুন পথ চলা শুরু করেছিল এবং ভারতের সামনে খুলে গিয়েছিল নতুন একটা দরজা। 1998 সালে পোখরান-2 পরমাণু বোমা পরীক্ষায় সমস্ত বিশ্ব অবাক হয়ে দেখল নিজের ক্ষমতায় কিভাবে ভারতবর্ষ উঠে দাঁড়ালো, হয়ে উঠল একটা পরমাণু শক্তিধর দেশ। পোখরান পরমাণু বোমা পরীক্ষার সমস্ত দায়িত্বই সেদিন পালন করেছিলেন APJ আব্দুল কালাম স্যার। এরপর তার জীবনের অন্য একটা বড় ইনিংস ছিল ভারতের রাষ্ট্রপতি পদে মনোনীত হওয়া। সামনেই তখন রাষ্ট্রপতি ভোট। 11তম রাষ্ট্রপতি নির্বাচিত কে হবেন, এই নিয়ে চলছে সারা দেশে চুলচেরা বিশ্লেষণ। ঠিক এমন সময় অটল বিহারী বাজপেয়ী দিলেন মাস্টার স্ট্রোক। 10 জুন 2002-এ ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা NDA কালামকে রাষ্ট্রপতি পদের জন্য মনোনীত করবে বলে প্রার্থী হিসেবে বেছে নিল। বিরোধী দল জাতীয় কংগ্রেস এবং সমাজবাদী পার্টিও সমর্থন জানালো APJ আব্দুল কালামের নাম। এমন ঋষিতুল্য মহাপুরুষ, যার কোনো শত্রু থাকতেই পারে না, তার নামে আর কে বিরোধিতা করবে? 25 জুলাই নির্বাচিত হয়ে ভারতের 11তম রাষ্ট্রপতি হলেন APJ আব্দুল কালাম।
ভারত পেল 1947-এর পর থেকে তার সেরা রাষ্ট্রপতিকে। ভারতের রাষ্ট্রপতি হয়েও রাষ্ট্রপতি ভবনের বিরাট বিলাস বৈভব ঐশ্বর্যকে দূরে ঠেলে রেখেছিলেন আব্দুল কালাম। সারা জীবন থেকেছেন অত্যন্ত সাধারণ একটা মানুষের মতো। নিজেই তিনি বাগানে ফুল ফোটাতেন, গাছে জল দিতেন, প্রতিদিন প্রচুর দুস্থ ছাত্রছাত্রীর সাথে দেখা করতেন, তাদের সমস্যার সমাধান করতেন। একবার যদি তাকে ডাকা হতো, অসুস্থ শরীরেও যে কোনো স্কুলে ছুটে যেতেন। সারাদিনের এত ব্যস্ততার মধ্যেও রাষ্ট্রপতি ভবনে বসেই হাজার হাজার বই পড়েছেন, গবেষণার নজির রেখেছেন, আর তার সাথে অব্যাহত ছিল তার মহাকাশ গবেষণা। ভারতের মহাকাশ গবেষণায় আরও কিভাবে উন্নতি করা যায়, কিভাবে গ্রামের গরিব দুস্থ শিশুদের কাছে পৌঁছে দেওয়া যায় শিক্ষার আলো, তার জন্য নিজের অর্জিত সমস্ত অর্থ তিনি বিলিয়ে দিয়েছিলেন অকাতরে। তারই সাথে দেখা করার জন্য কোনো রকম বিশেষ ব্যবস্থা নিতে হতো না। রাষ্ট্রপতি থাকাকালীন প্রায় প্রত্যেকের সাথেই দেখা করার চেষ্টা করতেন আব্দুল কালাম, এবং যারা একবার তার কাছে গিয়ে পৌঁছেছেন তারা অভিভূত হয়েছেন তার অসামান্য সহজ সরল জীবনযাত্রা দেখে। পৃথিবীর এত বড় বিজ্ঞানী ভারতবর্ষের মতন দেশের রাষ্ট্রপতি হয়েও কিনা এত সাধারণ জীবনযাপন। প্রতিদিন সকালে সরস্বতী মূর্তির সামনে বীণা বাজাতেন আব্দুল কালাম স্যার। নিজের সম্পত্তি বলতে তার একটা টিভি পর্যন্ত ছিল না, এমনকি সরকারের টাকায় বেশি জামাকাপড় পর্যন্ত বানাতেন না আব্দুল কালাম স্যার। সাধারণের মতন জীবন কাটিয়ে গিয়েছিলেন। রাষ্ট্রপতি ভবনের প্রত্যেক কর্মচারীর সঙ্গে তার ছিল বন্ধুর মতন সম্পর্ক। বাগানের মালি থেকে রান্নার বাবুর্চি অবধি সবার সঙ্গে মিশতেন বন্ধুর মতো। হেসে হেসে তাদের সঙ্গে গল্প করতেন। তারা পর্যন্ত অবাক হয়ে যেতেন এত বড় মানুষ এইভাবে তাদের সাথে কিভাবে গল্প করতে পারেন। এমনকি নিয়মিত তাদের সন্তানদের পড়াশুনো কেমন চলছে সেই খোঁজ খবরও নিতেন। তাদের অনেকের সন্তানদের শিক্ষার দায়িত্ব পর্যন্ত নিয়েছেন এই মহান মানুষটি। সারা জীবন যে মানুষটা দেশের শিক্ষা এবং বিজ্ঞানের উন্নতির জন্য কাজ করে গিয়েছিলেন, সেই মানুষটার মৃত্যু হয়েছিল ঠিক সেরকমভাবেই। কালাম স্যার ছিলেন একজন শিক্ষক, তাই শিক্ষা দিতে দিতেই তিনি এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন। দিনটা ছিল 2015 সালের 27শে জুলাই, সোমবার। মেঘালয়ের শিলং শহরে অবস্থিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের প্রতিষ্ঠানে বক্তব্য রাখার সময় সন্ধ্যে 6:30 নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন আব্দুল কালাম স্যার। সঙ্গে সঙ্গে তাকে বেথানি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু কাজ করতে করতে ক্লান্ত শরীর এবার বিশ্রাম চাইছিল। তাই সন্ধ্যে 7:45 নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। কর্ম করতে করতে একজন কর্মযোগী চলে গেলেন এই পৃথিবী ছেড়ে। ভারতের ইতিহাসে সত্যিই সেটা ছিল সবচেয়ে দুঃখের এবং যন্ত্রণার একটা দিন। আমাদের সময় আমরা মহাপুরুষ দেখিনি, এটা অনেকেরই আফসোস, কিন্তু মহামানব কেমন হয় তা যারা কালাম স্যারকে দেখেছেন তারা অবশ্যই উপলব্ধি করতে পেরেছেন। তিনি ছিলেন প্রকৃত মানবতাবাদী এবং একজন দেশপ্রেমিক। কতটা সৎ মানুষ ছিলেন এপিজে আব্দুল কালাম সেটা বোঝা যায় মৃত্যুর পর তার সম্পত্তির তালিকা দেখলে। যে মানুষটা এই দেশের 100 কোটি মানুষের মাথার উপরে বসেছিলেন, সেই মানুষটার সম্পত্তি কি ছিল শুনলে আপনি অবাক হবেন এবং হাসবেন। তার ব্যক্তিগত সম্পদের মধ্যে ছিল কয়েক লাখের বই, বীণা, কিছু পোশাক, একটা সিডি প্লেয়ার আর একটা ল্যাপটপ, আর অতি সামান্য টাকা, মানে ওই যেটুকু টাকা তিনি প্রতি মাসে সরকারের কাছ থেকে পেনশন পেতেন, সেটাই ছিল তার সম্পদ। আর সারা জীবন পৃথিবীতে 1 নম্বর বিজ্ঞানী হিসেবে তিনি যে অর্থ রোজগার করেছেন সব বিলিয়ে দিয়ে গেছেন এই দেশের বিজ্ঞান আর এই দেশের শিশুদের শিক্ষার উন্নতির জন্য। একেই বলে মহামানব, একেই বলে প্রকৃত দেশপ্রেমিক। ভারতবর্ষ যতদিন থাকবে ততদিন সোনার অক্ষরে লেখা থাকবে এপিজে আব্দুল কালাম ভারতের শ্রেষ্ঠ মহামানব আর শ্রেষ্ঠ রাষ্ট্রপতির নাম। এই ভিডিও এখানে শেষ করছি। আজ যখন ভিডিওটি পাবলিশ করছি তখন স্যার এপিজে আব্দুল কালামের আজ মৃত্যুবার্ষিকী। এই ভিডিওটি প্রচুর মানুষের মধ্যে ছড়িয়ে দিন। আর হ্যাঁ, আপনাদের মন্তব্য প্লিজ জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে, আমি অপেক্ষা করব। সবসময়ের জন্য বলবো, ভালো লাগলে এই ধরনের ভিডিও প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। আর আপনি যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলটি জয়েন করতে পারেন, ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখানে আরও অনেক ধরনের ভিডিও আমি দিলেই সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখা হচ্ছে তাহলে আবার একটা নতুন ভিডিওতে। এখানে শেষ করছি। জয় হিন্দ।